হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৬৫ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের কাহিনীটা আমাকে চন্দন কুমার সিংহ পাঠিয়েছেন বীরভূম জেলা থেকে। প্রথমেই আমি চন্দনবাবুকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা আমাদের চ্যানেলের সাথে শেয়ার করার জন্যে। ঘটনাটার সাক্ষী চন্দনবাবুর পিসির ছেলে শান্তনু বোস, যিনি বর্তমানে একটি প্রত্যন্তর গ্রাম হরিদেবপুরে ওনার পরিবার নিয়ে বাস করেন। কাহিনীটা পুরনো, সেই সময়কার যখন শান্তনুবাবু ছোট, গ্রামের অবৈতনিক পাঠশালায় পড়াশুনো করেন। ওনার একজন সহপাঠী ছিল, নাম রতন সেন। সে ছিল ওই ক্লাসের ফার্স্ট বয়। ছেলেটি পড়াশুনো ও খেলাধুলোতে ছিল সমানপটু। শুধু তাই নয়, ছোট থেকেই রতন ছিল ভীষণ বাধ্য, সৎ এবং পরিশ্রমী। ও ছিল মা বাবার একমাত্র সন্তান। বাবার একটি ছোট রেডিও সারাই করার দোকান ছিল। আমি যে সময়ের কথা বলছি, সেই সময় বৈদ্যুতিন যন্ত্র হিসেবে ধনী পরিবারে একটি করে রেডিও সেট থাকত, যেখানে পুরো গ্রামের লোকেরা খবর এবং বিভিন্ন সাম্প্রতিক ঘটনা শুনতে পেতেন। ওই গ্রামে মাত্র ৩টে বাড়িতেই রেডিও ছিল। টিভি তখন এই দেশে এসে পৌঁছয়নি। রতনের বাবাও ছিলেন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী। শান্তনুবাবুর মতে রতনের বাবার মতো রেডিও মিস্ত্রি নাকি ইহলোকে খুবই বিরল ছিলেন। আশেপাশের গ্রাম থেকেও ধনী পরিবারের রেডিও খারাপ হয়ে গেলেই সব রেডিও সেটগুলো স্থান পেত রতনদের বাড়িতেই। এইভাবেই কোনোভাবে কষ্টে সংসার চলছিল রতনদের। অভাবের সংসার। ওর মাকেও ওই গ্রামের জমিদার মদন মোহন বাবুর বাড়িতে দুবেলা কাজ করতে হতো সংসার চালাবার জন্যে। এইভাবেই কয়েক বছর কেটে যায়। রতন তখন ক্লাস 7-এ পড়ছে। এমন এক সময় হঠাৎ রতনের বাবার খুব শরীর খারাপ হয়ে পড়ে। ওর বাবার প্যারালাইসিস বা পক্ষাঘাত হয়। পুরো বাঁ দিকটা ওনার পড়ে যায়, কথাও জড়িয়ে আসে। ওনার যে এত বড় একটা শরীর খারাপ হবে বোধহয় উনি আগে থেকেই টের পেয়ে গিয়েছিলেন। তাই আগেভাগেই তিনি রতনকে রেডিও সারাই করার কাজটা ভালো করে শিখিয়ে দিয়েছিলেন। সে বছর মহালয়ার ৮-১০ দিন আগে থেকেই হরিদেবপুর এবং আশেপাশের গ্রামের সমস্ত খারাপ রেডিও এসে ভিড় করে রতনের বাবার দোকানে। এখন রতনের নাওয়া খাওয়ার সময় নেই। সে বেশ রাত জেগেই রেডিও সারাই করে। আবার শহরে রেডিওর বিভিন্ন পার্টস কিনতে তাকে যেতে হয়। ফলে রেডিও সারাই করতে বেশ সময় লাগতে থাকে। কিন্তু যেহেতু রতন সৎ, কর্মঠ আর বাবার সম্মান রক্ষার জন্য সে সব কিছু করতে পারত, তাই মনে মনে সে প্রতিজ্ঞা করে যে যতই অসুবিধে হোক না কেন সে মহালয়ার আগেই সমস্ত রেডিও সারাই করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেবে। মহালয়ার আগের দিন রতন খুবই ব্যস্ত, কারণ মাত্র 2টি রেডিও সারাই করা বাকি, আর সবগুলোই তার ডেলিভার করা হয়ে গিয়েছিল। আর তার মধ্যে একটি তাদেরই গ্রামের জমিদার মদন মোহন বাবুর। অপর যে রেডিওটি ছিল সেটি ছিল পাশের গ্রামের সদানন্দ বাবুর।
সদানন্দবাবুর রেডিওখানি সারাই হয়ে গেলে পর রতন নিজে 2 ক্রোশ পথ পায়ে হেঁটে পাশের গ্রামে গিয়ে সদানন্দবাবুকে তার রেডিওটি দিয়ে আসে। পড়ে রইল আর একটি রেডিও, সেটি তাদের গ্রামের জমিদার বাবুর। সেই রেডিওটি অবশ্যই আরেকটু সারানো বাকি ছিল। রতন তাই কাল বিলম্ব না করে দ্রুত পায়ে হেঁটে নিজের দোকানে ফেরত আসে। বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায় পাশের গ্রামে গিয়ে ফিরে আসার কারণেই। এদিকে তাদের গ্রামের জমিদার মদনমোহন বাবু ও ওনার স্ত্রী চিন্তায় পড়েন, কারণ রাত হয়ে যাওয়া সত্ত্বেও রতনের কোনো পাত্তা নেই। তাহলে কি সেবার তাদের আর মহালয়া শোনাই হবে না? এ কি অলক্ষণে কাণ্ড বলো দেখি। এদিকে বাইরের প্রকৃতি বিরূপ হয়ে উঠেছে। রাতের কালো মিশকালো আকাশ থেকে তীব্র বৃষ্টির ধারা তীরের ফলার মতো নিচে নেমে আসছে। তার সাথে দোসর হয়েছে তীব্র বাতাস। ক্রমশ রাত বাড়ছে, আর তারই সাথে বাড়ছে জমিদার বাড়িতে দুশ্চিন্তার কালো ছায়া। তাহলে কি রতন আসবে না? কিন্তু ওর যে দায়িত্বজ্ঞান বোধ ও মা বাবার প্রতি একনিষ্ঠ ভক্তি, তাতে করে সে কি তার কথার খেলাপ করবে? রাত তখন প্রায় 10টা। পাড়াগ্রামে ওই রকম ঝড় জলের রাতে ওই সময় কিন্তু বেশ গভীর রাত। থেকে থেকে কান ফাটানো বাজের শব্দ ও নিষ্কালো রাতের আকাশের বুক চিরে সরু অথচ অতি উজ্জ্বল আগুনের আঁকাবাঁকা রেখার হঠাৎ হঠাৎ ফুটে ওঠা আর নিমেষেই মিলিয়ে যাওয়া ওই কালো রাতকে যেন ভীষণ ভয়ানক করে তুলছিল বারবার। হঠাৎই জমিদার বাড়ির প্রধান দরজাতে জোরে জোরে দরজা ধাক্কা দেবার আওয়াজ হয়। জমিদার বাবুর মনে হঠাৎ একটা ক্ষীণ আশার সঞ্চার হয়। পরক্ষণেই তিনি ভাবেন, ওই রকম একটা ঝড় জলের গভীর রাতে ওই ছোট্ট ছেলে রতন কি তার সারিয়ে ফেলা রেডিওটা নিয়ে আসতে পারবে? আবার দ্বিতীয়বারের জন্য দরজায় ধাক্কা দেবার আওয়াজ জমিদার বাবু শোনেন। জমিদার বাবু এবং ওনার স্ত্রী দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে প্রধান দরজা খোলেন। দেখেন ছোট্ট রতন আপাত মস্তক একটা সাদা রঙের প্লাস্টিকে মুড়ে কাক ভেজা ভিজে ঠক ঠক করে কাঁপছে। জমিদার গিন্নি বলেন, কি রে রতন, তোর আক্কেল জ্ঞান কবে হবে বলতো? এত রাত করলি যে বড়, কি দরকার ছিল এত রাতে এইরকম ঝড় জলের মধ্যে রেডিও দিতে আসার? রতন মাথা নিচু করে বলে, গিন্নিমা আমাকে ক্ষমা করবেন, অনেকটাই দেরি করে ফেললাম। আমি আমার কথা রেখেছি। দেখুন দেখুন, আমি রেডিওটা সুন্দর করে সারিয়ে দিয়েছি। আপনারা কাল ভোর রাতে মহালয়া শুনবেন বলে কথা। জমিদার বাবু রতনকে বলেন, বোকা ছেলে, এইভাবে কেউ শুধুমাত্র কথা রাখার জন্য আসে? পথে যদি কিছু হতো তোর? শোন, ভেতরে আয়, পোশাক বদলে কিছু খেয়ে এখানেই রাতটা কাটিয়ে কাল সকাল সকাল না হয় ফিরবি, কেমন? রতন বলে, না কর্তা, তার কি জো আছে? আমাকে এক্ষুনি ফিরতে হবে, অনেক দূর যেতে হবে কি না। জমিদার ও জমিদার গিন্নির কোনো অনুরোধ রতন রাখে না। জমিদার মশাই মজুরি দিতে গেলে রতন বলে, কর্তা ওটা রেখে দিন, 10 দিন পরে আমি না পারলেও বাড়ি থেকে মাকে পাঠাবো, দিয়ে দেবেন, আজ ওটার প্রয়োজন নেই। জমিদার ও জমিদার গিন্নির রতনের কথায় অবাক হন। তাছাড়াও রতনের চোখ দুটো বেজায় লাল, হয়তো গায়ে জ্বর। রতন কোনো বারণ না শুনেই জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বছর পুজো কেটে যায়। 10 দিন পরে রতনের মা যান জমিদার বাড়িতে।
চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালি, মাথা নিচু করে জমিদার বাবু ও ওনার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ান। জমিদার গিন্নি জিজ্ঞাসা করেন, কি গো, রতন আসেনি? কি ছেলে বলো তো, মহালয়ার আগের দিন রাতে উদ্ভ্রান্তের মতো এসে রেডিও দিয়ে মজুরি না নিয়েই চলে যায়। কেমন ছেলে বলো তো, শুধুমাত্র কথা রাখার জন্য ওই রকম ঝড় জলের রাতে আমাদের বারণ করা সত্ত্বেও চলে যায়। সত্যি গো, তোমার ওই ছোট্ট ছেলের সততা ও কথার মর্যাদা আমাদের গ্রামের গর্ব। তুমি সত্যিই রত্নগর্ভা। রতন বড়ই ভালো ছেলে, ওই রকম ছেলেই হয় না। রতনের মা হাউ হাউ করে কেঁদে ফেলেন। জমিদার বাবু ও ওনার স্ত্রী তো অবাক। ওনারা জিজ্ঞাসা করেন, রতনের মা, কি হয়েছে আমাদের বলো। রতনের মা যা বলেন তাতে ওনাদের পায়ের মাটি সরে যায়। রতনের মা বলেন, ওই দিন রাতে ঝড় জলের মধ্যে যখন আমার রতন রেডিও দিতে আসছিল আপনাদের বাড়িতে, তখনই এক বিষাক্ত সাপের কামড়ে সে মারা যায়। ওরই আত্মা শুধুমাত্র কর্তব্যের তাড়নায় রেডিও নিয়ে ছুটে এসেছিল আপনাদের বাড়িতে। ওরই আত্মা আমাদেরও বলে দিয়েছিল যে সেই জমিদার বাড়ি থেকে মজুরি পায়। তুমি আমার শ্রাদ্ধের সময় ওটা নিয়ে এসো। আমরা তো গরিব, তোমার ওই সময় টাকাটা কাজে লাগবে। আজ ওর শ্রাদ্ধ, তাই আমি ওর শেষ কর্তব্যের মজুরিটা নিতে এসেছি বাবু। কর্তাবাবু, ও হয়তো আর কোনোদিনই আসতে পারবে না। ওর মজুরিটা দয়া করে আমাকে দিন। জমিদার ও জমিদার গিন্নি কান্নায় ভেঙে পড়েন। রতনের শ্রাদ্ধ সম্পন্ন হয়। সমস্ত দায়িত্ব জমিদার মশাই নিজেই পালন করেছিলেন। আজও নাকি ওই ছোট রেডিও সারাই করার দোকানে গভীর রাতে মাঝে মাঝে আলো জ্বলতে দেখা যায়। তাহলে কি রতন আজও ওই গ্রামের মায়া জালে আটকে আছে? ওর কি এখনো মুক্তি ঘটেনি? বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থেকো। ধন্যবাদ। গুড নাইট। তোমাদের রাত শুভ হোক।